রাজনৈতিক দূরত্ব কমাতে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আজ দুপুরে ইইউভুক্ত ২৭ দেশের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। বিচার প্রক্রিয়া শেষ হলেই হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কথা বলবে সরকার, জানালেন প্রেস সচিব। ভারতের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার আশা। ডেঙ্গুতে দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ৬০০-র কাছাকাছি। মশক নিধনে সমন্বিত উদ্যোগের তাগিদ স্বাস্থ্য বিভাগের। এবং শীতে কাঁপছে উত্তর জনপদ, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী, শিশু বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পক্ষে বিক্রম মিশরি। বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিবের সকালেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে ঢাকা ত্যাগ করবেন বিক্রম মিশরি। মূল বৈঠকের আগে দুই পররাষ্ট্র সচিব একান্ত আলোচনায়ও বসতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ইইউভুক্ত ২৭ দেশের মোট ২৮ জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ দুপুর ১২টায় অনুষ্ঠেয় বৈঠকটি ১ ঘণ্টা বা তার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ও সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্রগুলো বিশেষ করে বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বৈঠকে। এছাড়া গণতন্ত্র এবং অর্থ পাচার নিয়েও আলোচনা হতে পারে। বিচারের প্রক্রিয়া শেষ হলেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া শেষ করতে হয়। রোববার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। বিশ্বাস করি যে তারা গ্রাউন্ডে আসলে তারা যেই ধরনের অপতথ্য আমরা ইন্ডিয়ান টিভি এবং ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখছি সেটা অনেকাংশে বিরোধিত হবে। ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পায়। ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৬ জন ডেঙ্গু রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বরিশাল বিভাগে ৩১, চট্টগ্রামে ৬৭, ২ সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগে ৩৬৪, খুলনায় ৭২, ময়মনসিংহে ২০, রাজশাহীতে ৩২, রংপুরে ৮ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শীতে কাঁপছে উত্তর জনপদ, এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও গবাদি পশু সহ প্রাণীকুল। রংপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের শীতজনিত রোগীর সংখ্যাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় শিশু বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন ও সচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রংপুরের আরও শীতের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, কেমন দেখছেন আজকের শীতের অবস্থা? সব মিলিয়ে সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। এখন আছে কিন্তু এই রংপুর নগরের যে শাপলা চত্বর আছে, এই শাপলা চত্বরে আপনাকে যদি বলি যে রংপুর নগরীতে কিন্তু এই নভেম্বরের শুরুতেই কিন্তু এই শীত
পড়া শুরু করেছে, কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের মানুষ যে আছে, বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ আছে, তারা কিন্তু এই ঘরে তারা শ্রম বিক্রি করার জন্য কিন্তু এখানে আসে। আর তারা কিন্তু এই শ্রম বিক্রি করার জন্য আসলেও কিন্তু যারা তাদের শ্রমটা কিনে নেবে, তারা কিন্তু আরামপ্রিয় মানুষ, যার কারণে তারা ঘর থেকে এখনো বের হয়নি, যার কারণে শ্রমজীবী মানুষ এখনো কিন্তু শ্রম বিক্রি করার জন্য বের হতে পারেনি। আরেকটি বিষয় বলে রাখি যে জেলা প্রশাসন, রংপুর জেলা প্রশাসক যে আছে মোহাম্মদ রবিউল ফয়সাল, তার সঙ্গে আমার কথা হয়েছে, যে তিনি কিন্তু বলেছেন যে রংপুরের যে 8টি উপজেলা আছে, এই 8টি উপজেলায় কিন্তু শীতার্ত মানুষ যাতে শীতে কষ্টে না থাকে, এই জন্য ইতিমধ্যেই কিন্তু শীত বস্ত্র বিতরণ করা শুরু হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে তিনি আরো একটি বিষয় বলেছেন যে মন্ত্রণালয়ে কিন্তু তিনি চাহিদা পাঠিয়েছেন এই অঞ্চলের মানুষের জন্য 1,04,000 শীত বস্ত্রের জন্য। খুব শীঘ্রই এই মন্ত্রণালয় থেকে কিন্তু এই কম্বল চলে আসবে, এমন কথাই কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন। আর শীতের কারণে কিন্তু এই ঘরে থাকা মানুষগুলো কিন্তু এই বিশেষ করে তারা শ্রম বিক্রি করার জন্য বা যারা রিক্সা অটো রিক্সা চালক, তাদের সংখ্যা কিন্তু আজকে একেবারেই কম দেখা যাচ্ছে, যার কারণে এই অঞ্চল বিশেষ করে রংপুর নগরী এই যানজট নগরী ব্যস্ত নগরীতে কিন্তু আজকে একেবারেই সংখ্যা কম। আরেকটি বিষয় বলে রাখি, যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু এখনো শ্রম বিক্রি করার জন্য যদিও আসে, তারা কিন্তু এখনো শ্রম বিক্রি করতে পারতেছে না, যার কারণে অনেকেই শ্রম বিক্রি করতে না পারার কারণে বেলা 9টা বাজে এখন, যার কারণে অনেকেই ঘরে ফিরে যাচ্ছে। আর বিশেষ করে মহাসড়কে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, যে সেখানে তারা কিন্তু অনেকেই গাড়িতে হেডলাইট জ্বালিয়ে এই বাস চলাচল, বাস ট্রাক সহ বিভিন্ন যান চলাচল করতে দেখা যাচ্ছে। আরিফ, এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক। অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির চিত্র পাল্টাতে শুরু করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কমেছে হয়রানির মাত্রা। বহু বছর বন্ধ পড়ে থাকা টেলিফোন বুথও এখন সচল। বিমানবন্দরের এসব পরিবর্তনে খুশি যাত্রীরা। আলী শাহিনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন সর্দার। সুযোগ সুবিধা না থাকা, অব্যবস্থাপনার কারণে যাত্রী ভোগান্তি, এটাই ছিল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়মিত চিত্র। সেবার মান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ কিছুটা হলেও মিটেছে, কারণ অন্তর্বর্তী সরকার সেবার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে দ্রুত লাগেজ পাওয়া, ফ্রি ফোন কল, ওয়াইফাই এর ব্যবস্থায় খুশি হয়েছেন যাত্রীরা। আমি আসার সময় আমি করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমি লাগেজ পাই গেছি। লাগেজে কোনো সমস্যা হয়নি, খুব ইমিডিয়েটলি হয়ে যায়। সার্ভিস তো অনেক ভালো। এয়ারপোর্টও তো মোটামুটি না, সার্ভিস মোটামুটি ভালো, আমি নিজেও উপলব্ধি করতেছি। আমরা লাগেজগুলো ঠিক মতো পাচ্ছি। আমরা যারা প্রবাস থেকে আসতেছি মোটামুটি আগের চেয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট আর কি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ভোগান্তি ছাড়াই পাওয়া যাচ্ছে শাহ আমানত বিমানবন্দরের সেবা। এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 20 মিনিট পর আমার এখান থেকে এয়ারপোর্টে চলে গেছে, কোনো কিছু বলেই নেই, আর টাকা পয়সা কিছু মানে কি হয়রানি করে না। নতুন সরকার আমাদের কেয়ারটেকার বলেন অন্তর্বর্তী বলেন, ওটা আসলে তো মোটামুটি ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, আমরা তো চাই উন্নতি হোক। যাত্রী সেবা নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়মিত মনিটরিং করার কথা জানালেন বিমানবন্দরের এই পরিচালক। সব জায়গায় আমাদের এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে এবং এখানে কোনো বাত্তার কোনো সুযোগ নাই। লাগেজটা সুন্দরভাবে এয়ারক্রাফট থেকে নামিয়ে এবং লাগেজ বেল্টে ছুঁড়ে নামার এইটাও আমরা খেয়াল দিই। সুন্দরভাবে যত্ন সহকারে লাগেজ বেল্টে দেওয়া হয় এবং লাগেজ ছিঁড়ে যাওয়া বা লাগেজ কাটার কোনো ঘটনা আমি গত 2-2.5 মাসে আমি এখনো পাইনি। বিমানবন্দরে যাত্রী সেবার আধুনিকায়নে বেবিচক আরও কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। পরাজয় নিশ্চিত জেনেও আত্মসমর্পণের প্রস্তাব নাকচ করে যুদ্ধ চালিয়ে যেতে থাকে পাকিস্তানি বাহিনী। এমন বাস্তবতায় জাতিসংঘে উত্থাপিত ভারতের প্রস্তাবের সূত্রে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাফ জানিয়ে দেন, বেঁধে দেয়া সবাই আত্মসমর্পণ না করলে কোনো সুযোগ সুবিধাই পাবে না পাকিস্তানি সেনারা। ৭১-এর ৯ ডিসেম্বরের কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
রণাঙ্গনে কোনো সুখবর নেই। চারদিক থেকে খবর আসছে পাকিস্তানি বাহিনীর নাকানি চুবানি খাওয়ার। তারপরও বিভিন্ন সেক্টরে সেনাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ আসতে থাকে পাকিস্তান থেকে। একের পর এক জনপদ শত্রুমুক্ত হতে থাকায় মিত্রবাহিনীর আত্মবিশ্বাসও তখন আকাশ ছোঁয়া। বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল আরোরা কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানান, পাক বাহিনীকে মরণ কামড় দিতে এখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি চলছে। ৭১-এর এই দিন মিত্রবাহিনীর সদস্যরা দ্রুত ঢাকার পথে অগ্রসর হতে থাকে। পাশাপাশি চলতে থাকে বিমান হামলা। এক পর্যায়ে জামালপুর, শেরপুর সহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় শত শত পাকিস্তানি সেনা। এই পর্যায়ে ভারতের কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক বেতার ভাষণে জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, সময় পেরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশনের কোনো সুবিধা পাওয়া যাবে না। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। কয়েক লাখ প্রাণহানি সহ দীর্ঘ যুদ্ধ ধ্বংস করে দিয়েছে সিরিয়াকে। অর্থনীতি ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে ১৬ কোটি মানুষ। অবস্থা এমন যে শরণার্থী শিবিরেও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও ইরানের মদতেই সিরিয়ায় বাশার আল আসাদের একনায়কতন্ত্র দীর্ঘায়িত হয়েছে। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন কাজী শাহরিন। হাফিজ আল আসাদের টানা ২৯ বছর সিরিয়া শাসনের পর ২০০০ সালে ক্ষমতায় আসেন ছেলে বাশার আল আসাদ, যাদের গদি রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে রাশিয়া ও ইরান। প্রচণ্ড ক্ষমতাধর আসাদের ক্ষমতা টলমল হতে থাকে ২০১৮ সাল থেকে। তার কর্তৃত্ববাদী শাসনের কারণে ওই বছরই সিরিয়ায় বিভিন্ন অঞ্চলে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে কুর্দি বাহিনী ও ইসলামী বিদ্রোহীরা। ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের যুদ্ধবিরতি চুক্তির পর বড় আকারের সংঘর্ষ কমে আসে। তবে দেশের কিছু অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় চাপে পড়ে আসাদ সরকার। এর মধ্যেই ইসলামিক স্টেট এবং আল কায়েদা জঙ্গিরা বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে পড়ে। আবার আমেরিকার সমর্থনে কুর্দিরাও স্বশাসনের দাবিতে সরব হয়ে ওঠে। এভাবেই ২০২৩ সালের পর থেকে দুর্বল হতে থাকে আসাদ সরকার। এর অন্য কারণও আছে। ২০২৩ সাল থেকে আসাদ সরকারের প্রধান মিত্ররা অন্য সংঘাতে ব্যস্ত হয়ে পড়ে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সম্পদ ও সমরাস্ত্র কমে যাওয়ায় সিরিয়ার থেকে মনোযোগ সরে যাওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়াতে ইরানও ব্যস্ত হয়ে পড়ে দেশ রক্ষায়। এই সুযোগে আসাদকে চারদিক থেকে চেপে ধরে বিদ্রোহীরা, যার ফলাফল চোখের সামনে। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধে সিরিয়ার ২.৫ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ২০ লক্ষাধিক মানুষ গাদাগাদি করে বসবাস করছে শরণার্থী শিবিরে। এর বাইরে ১/২ কোটিরও বেশি মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে লেবানন, তুরস্ক এবং জর্ডানে। আর উত্তর পশ্চিম সিরিয়ায় শরণার্থী শিবিরে বাস করছে ২০ লক্ষ মানুষ। ২০২৩ সাল পর্যন্ত নতুন লড়াই শুরুর আগে দেশটিতে ১.৫ কোটিরও বেশি মানুষ মানবিক সাহায্যের জন্য হাই হুতাশ করছে। আর তীব্র খাদ্য সংকটে ১৬ কোটি মানুষ। জাতিসংঘের ধারণা, সংঘাতের কারণে ২০২২ সাল নাগাদ ৩,০৭,০০০-এর মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর বাইরে হাজার হাজার মানুষ অনাহার এবং রোগ শোক ও বিনা চিকিৎসায় মারা গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর উপর সেতুটির সংস্কার কাজ শুরু হয়েছে। মোহনা টেলিভিশনে এ বিষয়ে সংবাদ প্রচারের পর এলজিডি সংস্কারের উদ্যোগ নেয়। এর আগে ভুক্তভোগীরা জানান, বন্যার ভাঙনে সেতুটির অ্যাপ্রোচ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু ঠিকাদার সময় মতো কাজ শেষ করতে না পারায় ভোগান্তিতে পড়েন গ্রামবাসী। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীর ওপর তৈরি সেতুটির অ্যাপ্রোচ সড়কটি ২০২১ সালের বন্যায় ভেঙে যাওয়ার পর সীমাহীন দুর্ভোগে পড়েন আশেপাশের গ্রামের মানুষ। ২০২৩-২৪ অর্থবছরে ২,৫৫,৫৬,০০০ টাকা ব্যয়ে ২৫.৮ মিটার সেতু বৃদ্ধি ও পুরো সেতু সংস্কারের কাজ হাতে নেয় এলজিইডি। কিন্তু সময়মতো কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মিতু ট্রেডার্স। এ নিয়ে গত ৩০ নভেম্বর মোহনা টেলিভিশনে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করা হয়। জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। সেতুটি সংস্কারের কাজ শুরু হয় খুশি স্থানীয়রা। ব্রিজের কাজটা অনেকদিন যাবৎ বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে।
আমরা আশাবাদী যে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ দিবে। মাঝখানে কাম গ্যাপ আছিল, এখন কালকে রাস্তায় কাজ করতেছে, দেখে খুব খুশি হয়েছি। যে সমস্ত কাজকর্মগুলো আছে এগুলো জানি দ্রুত গতিতে জানি শেষ হয়ে যায় আর কি। অসমাপ্ত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে এরই মধ্যে ঢালাই ও অন্যান্য কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। আগামী মাসের মধ্যেই সড়কটির কাজ শেষ হবে এমন প্রত্যাশা তাদের। কাজের অগ্রগতি অনেক বেশি, লোকজন আছে এবং আমি আগামী মাসে কাজ আমি সম্পূর্ণ করে ফেলবো। যে টাইমটা সেই টাইমের ভিতরে আমি কাজ সম্পূর্ণ করে ফেলবো। মোহনা টিভির কারণেই সেতুটি সংস্কারে ঠিকাদারের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ। শিগগিরই জনভোগান্তি দূর হবে আশা নির্বাহী প্রকৌশলীর। তাদের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে আমরা ঠিকাদারকে নিয়ে ম্যানেজমেন্ট মিটিং করেছি এবং আমরা নির্দেশনা দিয়েছি দ্রুত কাজ বাস্তবায়নের জন্য। ইতিমধ্যে ফলো আপ হিসেবে ব্রিজের 2টি স্প্যান বাকি ছিল, 1টি স্প্যানের ছাদ ঢালাই সম্পন্ন করেছি। আমরা প্রত্যাশিত সময় আগামী 2 মাসের মাঝে কাজটি সমাপ্ত করব। সেতুটি সময়মতো সংস্কারে ঠিকাদারের কাজ মনিটরিং করার দাবি স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজা জুড়ে গত 24 ঘন্টায় আরও 44 ফিলিস্তিনি নিহত এবং 74 জন আহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,700 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক, আমরা প্রথমেই দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে 12 দিনের ঝড়ে বাশারের পতন, মস্কোয় আশ্রয়। ভারতকে হারিয়ে আবারও এশিয়া জয় বাংলাদেশের। দৈনিক ইত্তেফাক, সিরিয়ায় স্বৈরশাসক আসাদের পতন, দেশ ছেড়ে পালিয়ে রাজনৈতিক আশ্রয়ে রাশিয়ায়। ভারতীয় হাইকমিশনে বিএনপির 3 সংগঠনের স্মারকলিপি। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা রোধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। সমকাল শিরোনাম করেছে পালালেন আসাদ, উল্লাস সিরিয়ার রাস্তায় রাস্তায়। কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ। ভারতকে গুড়িয়ে আবার এশিয়ায় সেরা বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কি বার্তা দেবেন ভারতের সচিব। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক আজ। পালালেন আরেক স্বৈরাচার, আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। যুগান্তরের শিরোনাম, দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয়, দামেস্কে কারফিউ জারি, সিরিয়ায় আসাদের পতন। পরিচালকদের জালিয়াতি ও খেলাপি ঋণ, সম্পদ বিক্রি করে ঋণের টাকা আদায় হবে। ঝটিকা সফরে আজ আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। বণিক বার্তার শিরোনাম, বছরে অনুমোদন 20 থেকে 22,000, প্রকৃত সংখ্যা কেউ জানে না। বাংলাদেশে বিদেশিদের চাকরির আবেদনে বিডার অনুমোদন। সিরিয়া ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। দামেস্কে বাশার আল আসাদের বাসভবনে লুটপাট। দ্য ডেইলি স্টার, Assad flees to Moscow as rebels take Damascus. Country celebrates end of operations. World urges stability. Principles of justice, fairness destroyed. জনাব সুমন, আমরা আজকের পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিলাম এবং প্রায় সকল পত্রিকা এবং সব জায়গায় একটা আলোচিত খবর এই মুহূর্তে সিরিয়ার
প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা যেন বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে যেন একই ঘটনার পুনরাবৃত্তি, একই ঘটনা 3-4 মাস পরে আবার দেখছি, এবং সেই বাসভবন লুটপাট, সেই একই রকমের প্রেক্ষাপট, এই বিষয়ে যদি বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ঘটনা পরম্পরা খুব অল্প, মানে কত মাস চারেকের ব্যবধানে বাংলাদেশের সাথে যে ঘটনা, হ্যাঁ, তো সেখানে বলা হয়েছে যে মাত্র 12 দিনের অভিযানে, মাত্র 12 দিনের মানে এই আপনার সংগ্রামেই মানে পালাতে বাধ্য হলেন আসাদ। বিষয়টা আসলে মানে তাদের মানে বিরোধীদের চলছে 12 দিন, হ্যাঁ, কিন্তু আমরা জানি যে 53 বছর ধরে এই পরিবারটি হাফিজ আল আসাদ শাসন করেছেন, তারপরে তার ছেলে বাশার আল আসাদ আসছেন, এবং তাদের অপশাসন, নিশ্চয়ই এই অপশাসনের জেরে 13 বছর ধরে দেশটিতে কিন্তু কার্যত গৃহযুদ্ধ চলছিল। তো তারই ধারাবাহিকতায় এই 12 দিনের সংগ্রামে বা 12 দিনের আন্দোলনে যে বিজয় হয়েছে, প্রকৃতপক্ষে এটা 13 বছরের ঘটনাক্রমের ধারাবাহিকতা, আন্দোলন সংগ্রামের ফসল 12 দিনে এসছে আর কি। তো এখানে আপনার সহজভাবে যেটা বলার যে 13 বছর ধরে একটা দেশের মানুষ সংগ্রাম করছে বা একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে তো আপনার সেই সরকারের স্বৈরাচারিতা বা অপশাসন কতখানি ছিল এই স্বল্প পরিসরে সেটা বলেই শেষ করা যাবে। এবং এটা থেকে কি আরো একটা বিষয় কি আসলে স্পষ্ট হয় কিনা যে আসলে কোন স্বৈর শাসকেরই আসলে স্থায়িত্ব থাকে না, একটা সময় গিয়ে শেষ হবেই। এক্স্যাক্টলি, একটা সময়ে গিয়ে তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যত ধরনের অবিচার, অন্যায় সব কিছুই করতে থাকে একের পর এক, এবং যেটা মানে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন হ্যান্ডসগুলোকে তারা মানে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণের চেষ্টা করে। আইন প্রয়োগকারী সংস্থাকে তারা নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করে, এইভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। একটা পর্যায়ে গিয়ে যাদেরকে কন্ট্রোল করে, যাদেরকে গ্রিপসে নিয়ে নেয়, তারাও বিদ্রোহী হয়ে ওঠে, এবং তখন মানে বাধ্য হয় আর কি, যে কোনো স্বৈরাচারী পতনে বাধ্য হয়। আর আমার কাছে সাধারণ বিবেচনায় মনে হয় যে আপনার আমাদের মতো এই অনুন্নত বা মাঝারি উন্নয়নের দেশগুলোতে 2 মেয়াদের বেশি কোনো সরকারের ক্ষমতায় থাকা মানে সে অন্যায়ভাবে ক্ষমতায় থাকে। মানুষ চায় না, সাধারণ মানুষ চায় না, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, অনুন্নত দেশে 2 মেয়াদের বেশি কোনো সরকারের মানে ক্ষমতায় থাকার মতো কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকে না। আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এই ধরনের একটা প্রস্তাব দিয়েছেন যে পরপর 2 মেয়াদের বেশি কেউ থাকবে না, বিএনপির পক্ষ থেকে এইরকম একটা প্রস্তাব আছে। তো সেটিকে আমি পজিটিভলি দেখি, কারণ 2 মেয়াদের বেশি কেউ ক্ষমতায় গেলেই এই ধরনের দেশগুলোতে, অনুন্নত দেশগুলোতে তারা স্বৈরাচারী হয়ে উঠতে বাধ্য হয়, ক্ষমতার মোহ তাদেরকে পেয়ে বসে, তারা সারা জীবন ক্ষমতায় থাকার মতো একটা মানসিক প্রস্তুতি নিয়ে নেয়, এবং সেইটাকে বাস্তবায়নের জন্য তারা নানামুখী অপকর্ম শুরু করে। আমেরিকায় যেমন আছে যে 2 মেয়াদের বেশি, এক্স্যাক্টলি। তো সেই বিবেচনায় এটা কাঙ্ক্ষিত বিষয় ছিল আর কি। আমরা আরেকটা বিষয়ে যাব, সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায় সফরে। এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের মানুষের কাছে বা ভারতের মানুষের কাছে মোটামুটি ভাবে একটা ওপেন সিক্রেট যে না, আমাদের 2 দেশের সম্পর্ক আসলে পতনের দিকে যাচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে, একটু খারাপের দিকে যাচ্ছে, একটু উত্তেজনামূলক অবস্থা আছে। তার ভেতরে ভারতের বিভিন্ন গণমাধ্যমের ভুল তথ্য প্রচার, অপপ্রচার, এগুলো আরো বেশি উস্কে দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায় বৈঠক করতে, এটা আসলে কতটা পজিটিভ হতে পারে? আমি আশাবাদী। এই বৈঠকটি কিন্তু পূর্ব নির্ধারিতই ছিল, তবে সবশেষে গত সপ্তাহে আপনার আমরা জানি যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে স্থানীয় কিছু হিন্দুত্ববাদী সংগঠনের আগ্রাসন, সেটা খুব ন্যাক্কারজনক ঘটনা ছিল। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। তো এই ঘটনার পরে অনিশ্চিত হয়ে গেছিল বৈঠকটা। তো আবার সব কিছু কাটিয়ে আবার বৈঠকের মানে প্রস্তুতি চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছেও যাবেন ভারতের পররাষ্ট্র সচিব। আমি আশাবাদী যে এতে ভারত যেহেতু আসছে, বৈঠকটি করছে, আমি আশাবাদী যে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে এবং যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তার নিরসন হবে। যদিও এটি এই
আপনার এই আগরতলায় হামলা, বাংলাদেশ মিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে নয়। আমরা জানি যে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পর্কের অবনতি হচ্ছে এবং ভারতের মিডিয়াগুলো এটাকে আরো ফলো করে চরমভাবে আমরা গতকালও একটা সংবাদ দেখেছি। সংখ্যালঘু ব্যাপারটাকে হচ্ছে যে বারবার তুলে এনে একটা কি বলে এটা তাদের ট্রাম্প কার্ড, এটা হাতিয়ার, ভারতের হাতিয়ার। আমরা জানি যে ভারতে হিন্দু সংখ্যাগুরু এবং আমাদের দেশে হিন্দুরা সংখ্যালঘু, এইটাকে ট্রাম্প কার্ড বানিয়ে বারবারই ভারত চেষ্টা করেছে। যে কোনো ইয়েতে একটা বিষয় থাকে যে সংখ্যালঘু ইস্যু, আর একটা হলো সীমান্ত ইস্যু। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক দূরত্ব কমাতে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আজ দুপুরে। ইইউ ভুক্ত 27 দেশের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। বিচার প্রক্রিয়া শেষ হলেই হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কথা বলবে সরকার, জানালেন প্রেস সচিব। ভারতের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার আশা। ডেঙ্গুতে দেশে আরো 7 জনের মৃত্যু, নতুন রোগে ভর্তি 600-র কাছাকাছি। মশক নিধনে সমন্বিত উদ্যোগের তাগিদ স্বাস্থ্য বিভাগের। এবং শীতে কাঁপছে উত্তর জনপদ, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী, শিশু বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য